নেমেই যেহেতু গেছি, হ্যাঁ 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 নাচবই যেহেতু, তখন তো আর ঘুমটাটা রেখে কোনো লাভ নাই। তাহলে ঠিকঠাক মতোই করি। আমাদের সমাজে এইরকম বাটপার কিসিমের প্রচুর মানুষ আছে যারা কথা দিয়ে আপনাকে হিপনোটাইজ করে ফেলবে, এবং ওদের বিনয়ের চাপে আপনি কনফিউজড হয়ে যাবেন। যে যখন আমি বোরহান চরিত্র করছি, বোরহান খুবই পপুলার চরিত্র, মানে আপনি যদি ধরেন ব্যাচেলর পয়েন্টে যে 2-3টা চরিত্র পপুলার আছে তার মধ্যে বোরহান একটা, মানে কাবিলার পরই আপনি বোরহানকে ধরতে পারেন। দেখেন, এটার পিছনে মনে আমার চেহারাটাও একটা 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 কারণ, কারণ আমাকে দেখতে কোনোভাবেই নায়কের চোট লাগে না আমার। এটা আপনি পুরোটাই আসলে জিনিসটা বলতে পারেন যে অমি যদি জোর করে ওই সময় এটা যদি না করতো তাইলে হয়তো হতো না। আই ট্রাই টু মেক ইট মোর ন্যাচারাল। সো ওইটাই হচ্ছে আমি স্ট্রেংথ হিসেবে নিছি। আমাদের সময়টা তো আমরা সালমান শাহর এটা পাইছি, তো সালমান শাহ কি সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু তার আগে ভালো লাগতো ইলিয়াস কাঞ্চনকে, কারণ ওই যে আমরা আগে সিনেমায় দেখে কোন নায়ককে দেখে নিজেকে নায়ক হিসেবে আমি অনেকের দেখেই ভাবতাম, কিন্তু যখন দেখছি একটা কথা আছে কিন্তু যে ব্যর্থ অভিনেতারা ভালো ডিরেক্টর হয়ে যায়। আপনি ভালো ডিরেক্টর হইলেন ব্যর্থতা থেকে, এরপরে আবার ভালো অভিনেতা হইলেন। এরকম না, আমাদের সময়টা তো আমরা সালমান শাহর এটা পাইছি, তো সালমান শাহ কি সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু তার আগে ভালো লাগতো ইলিয়াস কাঞ্চনকে, কারণ ওই যে আমরা ছোটবেলায় একটা ছবি দেখছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না, এটা তো গ্রামে গঞ্জে একদম আমাদের তখন তো থানা শহরেও হলগুলো ছিল, তো এই হলে দেখছিলাম আর কি। তো রাজপুত্র, উনি তো রাজপুত্র থাকে মনে হয় বেদের মেয়ে জ্যোৎস্নায়, হ্যাঁ, তো ভালো লাগতো। তারপরে যখন আসলো সালমান শাহ আসলো, তখন সালমান শাহ মানে আমার না তখনকার সময় ওই সালমান শাহর অ্যাক্টিং তো খুব ন্যাচারাল অ্যাক্টিং ছিল, লাইক মানে ম্যাথোডিক্যাল অ্যাক্টিং তো উনি করতেন না, কেন যেন আমার মনে হতো যে এটাই ঠিকঠাক। আমি জানতাম না, বুঝতাম না, পরে অ্যাক্টিংয়ের ক্লাসিফিকেশন করে মনে হলো যে আল্লাহ যে অ্যাক্টিং করতেছে মনেই হয় না অ্যাক্টিং, যেমনটা আমার মনে হতো যে উত্তম কুমারের যে অ্যাক্টিংটা করতেছে আল্লাহ মনেই হয় না। পরে বুঝলাম যে আচ্ছা ওকে, এটার অ্যাক্টিং মনে হয় কারণ হলো এইটা স্কুলিং এরকম, এর অ্যাক্টিং মনে হয় না এরকম। তো আপনার অ্যাক্টিং স্কুলিং ভাই ব্রাদার গ্রুপ মোস্তফা সরফার কি? আমি তো তখন অ্যাক্টিং করি নাই আসলে, না সেজন্য মানে করি নাই, মানে কি সরবাই অনেক চেষ্টাও করছে, অনেক সময় ছোটখাটো ক্যারেক্টার আমি তখন পালায় যেতাম, দেখতেন যে শোন আমিও একদিন কাপাই দিব। না আমার টানে নাই, আমার অ্যাক্টিংটা টানে নাই, আমার টানে নাই। আমার এটা আপনি পুরোটাই আসলে জিনিসটা বলতে পারেন যে অমি যদি জোর করে ওই সময় এটা যদি না করতো তাইলে হয়তো হতো না, ঠিক আছে। বাট আমি যখন করে ফেলছি তখন আমি একটু আছে না যে নেমেই যেহেতু গেছি, নাচবই যেহেতু, তখন তো আর ঘুমটাটা রেখে কোনো লাভ নাই। তাহলে ঠিকঠাক মতোই করি, তো ঠিকঠাক মতো করে দেখলাম যে আমি ঠিকঠাক তাহলে কিভাবে হবে। সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অ্যাক্টিংয়ের একটা চর্চা আছে, থিয়েটার বলেন, ফিল্ম বলেন, আগেও ছিল। মানে আপনি যদি যাত্রা ধরেন বা গ্রামেগঞ্জে যে নাটকগুলো হইতো এটা, বা আমাদের ফিল্ম আপনি দেখেন হুমায়ুন ফরিদি যেভাবে অ্যাক্টিং করতে, উনি বাস্তব চরিত্রে কি এরকম তো না, বা এটিএম শামসুজ্জামানের অনেক অ্যাক্টিং দেখি আপনার মনে হইতে পারে যে আপনি মিলাইতে পারবেন না, কিন্তু এটাও তো একটা ফর্ম, মেলো ড্রামাও তো একটা ফর্ম, এরকম আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু অ্যাক্টিংটা পারি না, যেহেতু আমার কোনো স্কুলিং নেই, তাহলে আচ্ছা ঠিক আছে আমি কি পছন্দ করি বা আমার কি স্ট্রেংথ আছে, তা ঠিক আছে আমি অ্যাক্টিং না করে দিই, তো জিনিসটা কি হয়। আচ্ছা, I try to make it more natural. সো ওইটাই হচ্ছে আমি স্ট্রেংথ হিসাবে নিছি, এবং দর্শক এটাকে অ্যাকসেপ্ট করে ফেলছে, কারণ দুর্দান্তভাবে। কারণ মানুষ কি যে দেখেন, এটার পিছনে মনে আমার চেহারাটাও একটা 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 কারণ, কারণ আমাকে দেখতে কোনোভাবেই নায়কের চোট লাগে না। নায়কের চোট তো লাগা, মানে আপনার আগের শোতেই আমরা একটাই করছিলাম যে কেন মোশাররফ করিম চঞ্চল নায়ক না আর শাকিব খান আফরান নিশো তারা নায়ক, এটা নিয়ে আমরা একটা ডিবেটও করছিলাম। সো আমার যেহেতু ওইরকম না, আমাকে যেহেতু দেখতে সাধারণ লাগে, সো তার কথাবার্তা কাজ অ্যাক্টিভিটি যদি সাধারণ হয় তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে, এবং সেটা করে ফেলছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই যে বিভিন্ন চরিত্রে ধারণ করেন, ধরেন বুবলির সাথে যে নাচলেন আপনি, মানে মাফিয়া হিসাবে, তো ওইটা বা ডিম লাইটে আপনি যে মোশাররফ করে প্যারালালি আপনি পাঞ্চি বাচ্ছেন, সাইড টক করছেন, এইগুলোর এলিমেন্ট ধরেন আপনি নিজেই ডিরেক্টর, আপনার প্রোডাকশন, তো মানে এলিমেন্টগুলো কেমনে কিভাবে পান, এগুলো বলাটা খুব কঠিন আমি জানি। তারপরে না এটা ভাই আমি যদি অনেস্টলি বলি যে কোনো কিছু তো আসলে হুট করে চলে আসে না। তার মানে আজকে যে এত সাবলীলভাবে এত সুন্দর করে প্রশ্ন করতেছেন, কথা বলতেছেন, মানে আমি অন্য অনেক
আজকে ধরেন আমরা 3টা শো করে আসছি, হ্যাঁ 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 ঠিক আছে? তো অনেক সময় আমি নিজেই কনফিউজ থাকতাম যে এরপরে কি প্রশ্ন করবে, আদৌ কি প্রশ্নটা ঠিকঠাক করতে পারবে কিনা। কিন্তু আচ্ছা, আপনি এমনভাবে আমাকে কমফোর্ট জোনে রেখে আপনি আমাকে জিনিসটা করতেছেন, আমার মনে আমি কোনো চাপ অনুভব করছি না। এবং এই সাবলীলতা অডিয়েন্সও কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিছে, এবং এইটাই আশা করে। এটা তো আর একদিনে হয় না, দীর্ঘদিন নানাভাবে Definitely. চর্চা পরিচর্চা করি তো এই পর্যায়ে আসা। আমার ক্ষেত্রটাও আসলে তাই, যে আমি যখন অ্যাক্টিংয়ে যখন আমি যেটা কোর্স করি, যে সেটা হলো যে তাহলে আচ্ছা এই চরিত্রটা কিভাবে আমার অন্য চরিত্র থেকে আলাদা করা যায়। যে যখন আমি বোরহান চরিত্র করছি, বোরহান খুবই পপুলার চরিত্র, মানে আপনি যদি ধরেন ব্যাচেলর পয়েন্টে যে 2-3টা চরিত্র পপুলার আছে তার মধ্যে বোরহান একটা, মানে কাবিলার পরই আপনি বোরহানকে ধরতে পারেন। এবং বোরহানের বয়স তো কম। বোরহান চরিত্র মানে পপুলার হওয়ার মানে কোনো মানে ইএসপি কি আপনি বের করতে পারেন? আমি ইউসিবি বের করতে পারছি বস। পারছেন? হ্যাঁ, আমি এটা পারছি। কারণ কি জানেন, আমাদের সমাজে এইরকম বাটপার কিসিমের প্রচুর মানুষ আছে যারা কথা দিয়ে আপনাকে হিপনোটাইজ করে ফেলবে, এবং ওদের বিনয়ের চাপে আপনি কনফিউজড হয়ে যাবেন। তো ওই জায়গায় রিলেট করে এই জায়গায় রিলেট করে মানুষে। এই দেখছি তো এরকম, যেমন যে পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে টাকা পড়ে যায়, ঠিক আছে, আবার দেখেন একটু পরিচয় কান্নাকাটি শুরু করে দিছে। তো এগুলো তো আমি প্রচুর দেখছি, আমি নিজে দেখছি এরকম চরিত্র। আচ্ছা 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 ঠিক আছে। আবার কালো রঞ্জনের যে চরিত্রটা এরকম বিরক্তিকর চরিত্র, আমার এক বন্ধু আছে ফুলমিয়া নাম, ঠিক আছে, এরকম বিরক্তিকর চরিত্র, তাকে 1000 বার বলা হয়েছে যে তুই কথা বলবি না, তারপরেও সে কথা বলবে। ওরা আমার এখানে রাখছিলাম বছর খানেক, আচ্ছা ঠিক আছে। এরপরে আমার এক ডিওপি ছিল, আমার এক বিজ্ঞাপনের, ওনার নাম ছিল মাসুম ভাই। উনি একবার শুটিং থেকে চলে গেছে যে ভাই ওনার অত্যাচার আমি আর নিতে পারবো না, অথচ সে কোনো কথাই বলে না। ও হাইটে গেলেই বিরক্ত হয়ে যায় মানুষ।